প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর তৃতীয়বার শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে দিল্লিতে নানা আয়োজন, মন্ত্রিসভার দপ্তর বণ্টন নিয়ে দর কষাকষি এনডিএ জোটে। ইসরায়েলের উত্তরাঞ্চলে হিজবুল্লাহর হামলার জেরে বেড়েই চলেছে উত্তেজনা। ঘরবাড়ি ছাড়ছেন বাসিন্দারা, বড় অভিযানের পরিকল্পনা নেতানিয়াহুর। ইসরায়েলের ভূখণ্ডে নতুন ক্ষেপণাস্ত্র ফিলিস্তিন ছুড়ল হুতিরা। প্রথম ইউরোপিয়ান দেশ হিসেবে তেল আবিব বিরোধী মামলায় যোগ দেওয়ার ঘোষণা স্পেনের। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। নতুন সরকার গঠনের তোড়জোড় চলছে ভারতে। তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ ঘিরে নেওয়া হচ্ছে নানা প্রস্তুতি। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। মোদীর অভিষেক আয়োজনে যোগ দিতে আমন্ত্রণ জানানো হয়েছে প্রতিবেশী সহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের। মন্ত্রিসভা গঠন নিয়েও দর কষাকষি চলছে এনডিএ জোটের মধ্যে। শুরুতে শনিবার শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা হওয়ার কথা শোনা গেলেও পরে ভারতের বিভিন্ন গণমাধ্যম জানায় রোববার হবে আয়োজন। এর আগে বুধবার সন্ধ্যায় নিশ্চিত হয় জোটের সব শরিককে নিয়েই সরকার গঠন করছেন মোদী। দিল্লিতে বিশেষ বৈঠকে নরেন্দ্র মোদীকে সমর্থনের ঘোষণা দেন দুই কিংমেকার চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার। লিখিত সমঝোতাও হয়। এর আগে প্রেসিডেন্টের কাছে পদত্যাগপত্র জমা দেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার মন্ত্রিসভার সদস্যরা। এবার লোকসভা নির্বাচনে 293 আসনে জয় পেয়েছে এনডিএ জোট। এককভাবে বিজেপি পেয়েছে 240 আসন। রাহুল গান্ধীর নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের ঝুলিতে গেছে 234 আসন। বিরোধী দল হিসেবে জোরালো ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করল ভারতের বিরোধীদের জোট ইন্ডিয়া। বুধবার দিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে বৈঠক শেষে এমনটাই জানান বিরোধী দলের নেতারা। বিজেপির বিরুদ্ধে আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন তারা। এ সময় বিজেপি সরকারকে ফ্যাসিবাদী সরকার আখ্যা দেন কংগ্রেস সভাপতি। বুধবারের এই বৈঠকে সোনিয়া, প্রিয়াঙ্কা, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে সহ কংগ্রেসের সিনিয়র নেতারা অংশ নেন সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব, আরজেডির তেজস্বী যাদব সহ জোটের অন্য নেতারাও। বৈঠকে অংশ নেন তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক ব্যানার্জি। ইন্ডিয়া জোট নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপির ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে। আমরা সঠিক সময়ে জনগণের চাওয়া পাওয়াকে তুলে ধরব। বিরোধীদের একের পর এক কটাক্ষ, সমালোচনা আর উপহাসেও দমানো যায়নি তাকে। হার মানেননি বিশাল মোদী সাম্রাজ্যের কাছে। বিপরীতে মানুষকে আপন বানাতে ছুটে গেছেন কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত। বলছি পাপ্পু থেকে পাকাপোক্ত এক রাজনীতিবিদ বনে যাওয়া নেতা রাহুল গান্ধীর কথা, যার ম্যাজিকে এবারের লোকসভা নির্বাচনে ঘুরে দাঁড়িয়েছে কংগ্রেস। কেউ ডেকেছেন পাপ্পু, আবার কেউ উপহাস করেছেন টিউবলাইট বলে। ঠাট্টা করে দেয়া হয়েছে শাহজাদা তকমাও। বছরের পর বছর এমন কটাক্ষের শিকার বারবার হয়েছেন রাহুল গান্ধী। সামান্য ছুতা পেলে কংগ্রেসের এই নেতাকে অপমান করতে ছাড়েননি বিজেপির নেতারা। তবে এই রাহুল গান্ধী যে একদিন হয়ে উঠবেন আতঙ্ক, তা হয়তো কখনোই ভাবেননি বিজেপি নেতৃবৃন্দ। 18তম লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর পক্ষে বিপক্ষে সবাই মানছেন রাহুল গান্ধী এখন ঝানু রাজনীতিবিদ। ধর্মকে এজেন্ডা বানিয়ে মোদী যখন ব্যস্ত ছিল নির্বাচনী প্রচারণায়, রাহুল তখন ছুটেছেন দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। যাত্রা সঙ্গী বানিয়েছেন সব ধর্মের, সব বর্ণের মানুষকে। তার প্রতিদানই হয়তো দিয়েছে দেশের জনগণ। নিজ নিজ আসনে জয়ী হলেও মোদীর চেয়ে ভোট বেশি রাহুলের। শুধু তাই নয়, জয় ছিনিয়ে এনেছেন মোদীর চেয়েও 3 গুণেরও বেশি ব্যবধানে। অভিযোগ ছিল দল গোছাতে পারেন না রাহুল, পারেন না জোট সামলাতে। এসবের বিরুদ্ধে একটিও কথা বলেননি রাহুল, শুধু হেঁটে গেছেন লক্ষ্যে। তার সঙ্গে হেঁটেছে হাজার হাজার মানুষ। ভারত জোড়ার উদ্দেশ্য নিয়ে যে যাত্রা শুরু করেছিলেন তাতেই সফলতা পেয়েছেন তিনি। বিশেষত তরুণ ভোটারদের মন জয় করতে পেরেছেন এই কংগ্রেস তারকা।
সফলতার আরেক কারণ হিসেবে দেখা হচ্ছে ইন্ডিয়া জোটের মধ্যে সমন্বয় এবং নেতৃত্বে সক্ষমতার জন্য। দলের সভাপতির পদ ছাড়লেও এখনও ভক্ত সমর্থকদের মধ্যে আইকন হিসেবেই বিরাজমান রাহুল গান্ধী। অনিক রহমান, যমুনা নিউজ। ইসরায়েলের উত্তরাঞ্চলে হিজবুল্লাহর ক্রমাগত হামলায় ব্যাপক দুশ্চিন্তায় তেল আবিব। লেবানন সীমান্তে ইসরায়েলি সেনাদের সাথে তুমুল লড়াই চলছে ইরান সমর্থিত যোদ্ধাদের। বেড়ে চলেছে উত্তেজনা। ইসরায়েলকে সব দিক থেকে ঘিরে রেখেছে শত্রুরা, এমন মন্তব্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। এমন পরিস্থিতিতে উত্তরাঞ্চলে নিরাপত্তা ফেরাতে বড় ধরনের অভিযানের পরিকল্পনা করছেন বলে জানিয়েছেন তিনি। ইসরায়েলের উত্তরে আবারও ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। টার্গেট সীমান্ত থেকে ৩ কিলোমিটার দূরে হারফিস শহর। অভিযানে কামিকাজ ড্রোন ব্যবহারের কথাও জানিয়েছে ইরান সমর্থিত গোষ্ঠীটি। আহত বেশ কয়েকজন। এবার সঠিক সময়ে বাজানো হয়নি সাইরেন, তাই এড়ানো যায়নি ক্ষয়ক্ষতি। তবে হামলার জবাব দিতে দেরি করেনি বলেও দাবি তাদের। বুধবারের অভিযানের একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে আইডিএফ। বলা হয়, ফাইটার জেট দিয়ে হামলায় ধ্বংস করা হয়েছে হিজবুল্লাহর একাধিক ঘাঁটি। লেবাননের গ্রাম আল ওয়াজদানিতে হয়েছে ভারী বোমাবর্ষণ। খিয়াম ও আয়তা আশ শাবেও চালিয়েছে বড় ধরনের হামলা। পাল্টাপাল্টি হামলায় উত্তেজনার মধ্যে বুধবার উত্তরাঞ্চল পরিদর্শনে যান বেনিয়ামিন নেতানিয়াহু। জানান হিজবুল্লাহ বিরোধী বড় অভিযানের পরিকল্পনার কথা। যারা ভাবছে আমাদের ক্ষতি করবে আর আমরা অলস বসে থাকব, তারা ভুল করছে। উত্তরে বড় ধরনের অভিযানের প্রস্তুতি নিচ্ছি। অঞ্চলটিতে যে কোনো উপায়ে নিরাপত্তা ফিরিয়ে আনব। এর আগে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে ইসরায়েলের বিভিন্ন সীমান্তে শত্রুপক্ষ নিয়ে উদ্বেগ জানান নেতানিয়াহু। শত্রুরা ঘিরে রেখেছে আমাদের। তারা ভেবেছে কোণঠাসা করে আমাদের মানচিত্র থেকে মুছে দেবে। তবে প্রাচীন আমল থেকে আমরা সাহসী যোদ্ধার জাতি, ঐক্যবদ্ধ হয়ে নিজেদের রক্ষা করেছি। এখনো একইভাবে উত্তরে হিজবুল্লাহ, দক্ষিণে হামাস ও পূর্বে ইরানকে প্রতিহত করব। গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসনের শুরু থেকেই উত্তপ্ত ইসরায়েল লেবানন সীমান্ত। ৮ মাসে তেল আবিবের হামলায় লেবাননে ৫ শতাধিক প্রাণহানি হয়েছে, যার মধ্যে বেশিরভাগ হিজবুল্লাহ যোদ্ধা। বেসামরিক নিহতের সংখ্যা ৭০ জনের বেশি। হিজবুল্লাহর হামলায় প্রাণ হারিয়েছে ইসরায়েলের ১৫ সেনা ও ১০ বেসামরিক নাগরিক। ডরথি তাসরিন, যমুনা নিউজ। হিজবুল্লাহর হামলার আতঙ্কে ঘরবাড়ি ছাড়ছেন ইসরায়েলের উত্তরাঞ্চলের বাসিন্দারা। লেবাননের সশস্ত্র সংগঠনটির ছোড়া রকেট ড্রোনে দেশটিতে পুড়ে গেছে বিস্তীর্ণ বনাঞ্চল। হিজবুল্লাহর হামলায় সৃষ্ট দাবানলে গত সোমবারই ৩,৫০০ একর বনভূমি পুড়ে গেছে। আগুন ছড়ায় বাড়িঘরেও। এখনও কোথাও কোথাও জ্বলছে আগুন। ক্ষুব্ধ ইসরায়েলিদের অভিযোগ, তাদের নিরাপত্তা নিয়ে কোনো মাথা ব্যথা নেই নেতানিয়াহু সরকারের। গত সোমবার রাতভর এভাবেই দাউ দাউ করে জ্বলা আগুনে পুড়ে যায় ইসরায়েলের উত্তরাঞ্চলের বিস্তীর্ণ বনভূমি। হিজবুল্লাহ ছোড়া রকেটে সৃষ্ট আগুন যতক্ষণে নিয়ন্ত্রণে আনা হয়, ততক্ষণে পুড়ে যায় ৩,৫০০ একরের বেশি বনাঞ্চল। ইসরায়েলের বন বিভাগের তথ্যে হিজবুল্লাহর একদিনের হামলাতেই উত্তরাঞ্চলে পাহাড়ি এলাকায় আগুন জ্বলেছে অন্তত ৯৪টি স্থানে। আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও পুরোপুরি নেভেনি। এখনও কোথাও কোথাও পুড়ছে গাছপালা। আগুন ছড়িয়েছে আবাসিক এলাকাতেও। গত মে মাসের শেষ থেকে এখন পর্যন্ত ইসরায়েলের প্রায় ১০,০০০ একর বনভূমি পুড়ে গেছে, যার বেশিরভাগই পুড়েছে হিজবুল্লাহর হামলার কারণে। গাজায় তেল আবিবে নির্বিচার আগ্রাসনের প্রতিবাদে উত্তরাঞ্চলের গ্রামগুলোতে এখনও প্রতিদিন রকেট ড্রোন ছুটছে লেবাননের সশস্ত্র সংগঠনটি। এমন পরিস্থিতিতে আতঙ্কে এলাকা ছেড়ে পালাচ্ছে ইসরায়েলিরা। লেবানন সীমান্তবর্তী এলাকাগুলোতে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠানও। ঘর ছাড়া এসব বাসিন্দারা বেশ ক্ষুব্ধ নেতানিয়াহু সরকারের উপর। উত্তরাঞ্চলের পরিস্থিতি দুর্ভাগ্যবশত দিন দিন খারাপ হচ্ছে। ১ সেপ্টেম্বর থেকে নতুন শিক্ষা কার্যক্রম শুরু হওয়ার কথা। এই সময়ের মধ্যে আমরা বাড়ি ফিরতে পারবো কিনা তা নিয়ে আমি সন্দিহান। তবে শিক্ষার্থীদের ক্লাসে ফেরাতে আমাদের অবস্থান থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। প্রতিদিনই আমাদের এলাকায় রকেট হামলা হচ্ছে। দুর্ভাগ্যজনক হলেও সত্যি কেউই বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে না। যুদ্ধ বন্ধ করার কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। আমি আবার স্বাভাবিক জীবনে ফিরে যেতে চাই। গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকেই উত্তপ্ত লেবানন ইসরায়েল সীমান্ত। হিজবুল্লাহ তেল আবিবের হামলা পাল্টা হামলার জেরে এখন পর্যন্ত এলাকা ছেড়েছেন ইসরায়েলের উত্তরাঞ্চলের প্রায় ৬০,০০০ বাসিন্দা।
এদিকে লেবাননের কয়েকটি গ্রামকেও ধ্বংসস্তূপ বানিয়েছে ইসরায়েলি সেনারা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। গাজা উপত্যকায় থামার লক্ষণ নেই ইসরায়েলি আগ্রাসনের। বুধবারও রাতভর নুসেইরাত শরণার্থী শিবিরে চলে ভয়াবহ তাণ্ডব। আবারও হামলা টার্গেট হয়েছে ইউএনডব্লিউ এর আশ্রয়কেন্দ্র। প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৩২ জন। একটি স্কুলকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছিল। ফাইটার জেট দিয়ে হামলার কথা স্বীকার করেছে ইসরায়েলের সামরিক বিভাগ। তাদের দাবি, সেখানে লুকিয়েছিল হামাস সদস্যরা। গাজার অন্য অঞ্চলেও চলছে নির্বিচার হামলা। মধ্য গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের পর অনেক বাসিন্দা ফিরছেন অঞ্চলটিতে, কিন্তু থামেনি বিমান হামলা। দেইর আল বালার কাছাকাছি বুরেজ শরণার্থী শিবিরে বিধ্বস্ত বেশ কিছু ভবন। হতাহতের ঘটনাও হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, উপত্যকার বিভিন্ন অঞ্চলে ইসরায়েলি আগ্রাসনে ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে শতাধিক ফিলিস্তিনির, আহত আরও ৩ শতাধিক। এখনো চরম অনিশ্চয়তায় ফিলিস্তিনিদের ভবিষ্যৎ। গাজায় যুদ্ধবিরতি নিয়ে নেই কোনো সুখবর। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের দেয়া সবশেষ প্রস্তাব মানতে রাজি না হামাস। তাদের দাবি, গাজায় স্থায়ী যুদ্ধবিরতি আর উপত্যকা থেকে পুরোপুরি ইসরায়েলি সেনা প্রত্যাহার না হলে বন্দি বিনিময়ের কোনো চুক্তি মানবে না গোষ্ঠীটি। নিজেদের এই অবস্থান নিশ্চিত করেছেন হামাসের মুখপাত্র ওসামা হামদান। এদিকে স্থায়ী যুদ্ধবিরতির ব্যাপারে রাজি নয় ইসরায়েলও, তবে আশা ছাড়ছে না মধ্যস্থতাকারীরা। জানিয়েছে, চুক্তিতে পৌঁছতে উভয় পক্ষের সাথেই চলছে আলোচনা। প্রথমবার ইসরায়েলি ভূখণ্ডে নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এই প্রথম নিজেদের উদ্ভাবিত ফিলিস্তিন মিসাইল ছুড়েছে ইরান সমর্থিত গোষ্ঠীটি। শুধু তাই নয়, সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার দাবিও জানায় গোষ্ঠীটি। গাজায় আগ্রাসন শুরুর পর থেকে ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। আগ্রাসনের প্রতিবাদে লোহিত সাগরে একের পর এক জাহাজে হামলা চালিয়ে জানান দিয়েছে নিজেদের শক্তিমত্তার। এবার ইসরায়েলি ভূখণ্ডেও হামলা চালিয়েছে গোষ্ঠীটি, তাও আবার নতুন ধরনের মিসাইল ব্যবহার করে। উদ্ভাবিত এই ব্যালিস্টিক মিসাইলের নাম দেওয়া হয়েছে ফিলিস্তিন, যা ছোড়া হয়েছে প্রথমবারের মতো। এতদিন লোহিত সাগরে চলাচল করা জাহাজে হামলার লক্ষ্য থাকলেও এবার টার্গেট ছিল ইসরায়েল। আঘাত আনা হয়েছে দেশটির দক্ষিণাঞ্চলের ইলাত শহরে। সফলভাবে লক্ষ্যবস্তুর আঘাতের দাবিও করে গোষ্ঠীটি। ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইসরায়েলের সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ফিলিস্তিন ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যা আজকেই প্রথমবারের মতো ছোড়া হয়েছে। এটি সফলভাবে তার লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। এদিকে মিসাইল হামলার বিষয়টি নিশ্চিত করেছে তেল আবিব। নিজেদের দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ক্ষেপণাস্ত্রটি ধ্বংসের দাবিও করে নেতানিয়াহু প্রশাসন, যদিও জানা যায়নি হতাহতের কোনো খবর। নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর অত্যাচার না থামালে আরও বাড়বে হামলার পরিধি, এমনটি হুঁশিয়ারি হুতি বিদ্রোহীদের। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ। আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে করা দক্ষিণ আফ্রিকার মামলায় এবার যুক্ত হওয়ার ঘোষণা দিল স্পেন। বৃহস্পতিবার এই ঘোষণা দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলভারেস। মন্ত্রী জানান, গাজা ও মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর লক্ষ্যেই এই পদক্ষেপ তাদের। প্রথম কোনো ইউরোপিয়ান দেশ হিসেবে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলায় যোগ দিচ্ছে দেশটি। এর আগে মে মাসের শেষ দিকে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয় স্পেন। গত জানুয়ারিতে তেল আবিবের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগ তুলে আইসিজেতে মামলা করে দক্ষিণ আফ্রিকা। এবার স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিল ইউরোপের দেশ স্লোভেনিয়া। দেশটির পার্লামেন্টে ভোটাভুটির পর আসে চূড়ান্ত ঘোষণা। স্থানীয় সময় মঙ্গলবার দেশটির পার্লামেন্টের সামনে তোলা হয় ফিলিস্তিনের পতাকা। সম্প্রতি স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়েও নিয়েছে একই পদক্ষেপ। মধ্যপ্রাচ্যের সংকট সমাধানে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে সরব ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো। জোটের ২৭ দেশের মধ্যে আগেই ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে সুইডেন, সাইপ্রাস, হাঙ্গেরি, চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড, স্লোভাকিয়া ও বুলগেরিয়া। একই সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছে মাল্টাও। একের পর এক ইউরোপিয়ান দেশের এমন সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে ইসরায়েল।
দখলকৃত পশ্চিম তীরেও জোরালো হয়েছে ইসরায়েলের সাঁড়াশি অভিযান, চলছে হামলা ধরপাকড়। বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে কালকিলিয়া শহরে ৮ ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। ধরপাকড় অব্যাহত নাবলুস ও হেবরনেও। যুদ্ধবিরতি না হলে গাজার মতো ভয়ানক পরিস্থিতি হতে পারে দখলকৃত পশ্চিম তীরও, এমন শঙ্কার কথা জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থার সমন্বয়ক। গাজায় চলমান আগ্রাসনের শুরু থেকে পশ্চিম তীরে অভিযান জোরদার করে ইসরায়েল। ৮ মাসে সেখানে ৫ শতাধিক ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। তেল আবিবের অভিযানে আটক হয়েছে ৯,০০০-এর বেশি ফিলিস্তিনি। পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত রাশিয়া ও ইউক্রেন রণক্ষেত্র। গত ২৪ ঘন্টায় ইউক্রেনের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে রুশ সেনারা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় হামলার লক্ষ্য ছিল ইউক্রেনের সামরিক বাহিনীর সদস্য ও সরঞ্জাম। ধ্বংস করা হয়েছে কিয়েভের ট্যাঙ্ক, যুদ্ধযান, আর্টিলারি। এছাড়াও রাশিয়ার আকাশ প্রতিরক্ষা বিভাগ ভূপাতিত করেছে ৫৫টি ড্রোন, ১০টি রকেট ও ২টি বোমা। এদিকে কুপিয়ানস্ক ও পেক্রোভস্কে পাল্টা হামলার দাবি করেছে ইউক্রেন। খার্কিভের বিভিন্ন এলাকায় অন্তত ৪টি রুশ হামলা সফলভাবে প্রতিহতের দাবিও করেছে দেশটি। নিজ ভূখণ্ডের হুমকি মোকাবেলায় সর্বোচ্চ ব্যবস্থা নেবে রাশিয়া। প্রয়োজনে ব্যবহার করা হতে পারে পারমাণবিক অস্ত্রও, এমন হুঁশিয়ারি দিলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার সেন্ট পিটার্সবার্গে চলছে বার্ষিক আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরাম। সেখানে বিদেশি সাংবাদিকদের সাথে কথা বলেন পুতিন। এ সময় ইউক্রেনকে দূরপাল্লার অস্ত্র সরবরাহ এবং সেগুলো রাশিয়ায় ব্যবহারের অনুমতি দেয়ায় ক্ষোভ ঝাড়েন তিনি। হুমকি দেন পাল্টা পদক্ষেপের। জানান এবার পশ্চিমা টার্গেটে হামলার জন্য বিভিন্ন দেশকে অস্ত্র সরবরাহ করবে মস্কো। উস্কানি না দিলে ন্যাটোভুক্ত দেশগুলোই হামলার কোনো পরিকল্পনা নেই বলেও দাবি করেন পুতিন। মনে করিয়ে দেন যুক্তরাষ্ট্রই একমাত্র দেশ যারা পারমাণবিক অস্ত্র ব্যবহার করেছে। একমাত্র দেশ হিসেবে যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পারমাণবিক বোমা ব্যবহার করেছে। জাপানে হিরোশিমা ও নাগাসাকিতে ২০ কিলোটনের 2টি বোমা ফেলেছে তারা। আমাদের কৌশলগত পরমাণু অস্ত্র ৭০ থেকে ৭৫ কিলোটনের। আমাদের বাধ্য করবেন না বা উস্কানি দিবেন না। আমাদের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার জন্য কেউ হুমকি তৈরি করলে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। রাশিয়ার সবচেয়ে বড় আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে যোগ দিতে সেন্ট পিটার্সবার্গ সফরে গেলেন তালেবানের প্রতিনিধিরা। বুধবার এই আয়োজনে যোগ দিতে মস্কো পৌঁছেছে ১৩৯টি দেশের প্রতিনিধি দল। এখনও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা না পাওয়ায় তালেবানকে মস্কোর সম্মেলনে আমন্ত্রণ জানানো নিয়ে হচ্ছে সমালোচনা। কয়েকদিন আগে অবশ্য তালেবানের সাথে সম্পর্ক উন্নয়নের কথা জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর আগে উজবেকিস্তান সফরে গিয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানান তালেবানকে নিষিদ্ধ সংগঠনের তালিকা থেকে বাদ দেওয়ার পরিকল্পনা করছে রাশিয়া। ইউরোপের দেশ চেক প্রজাতন্ত্রে মুখোমুখি সংঘর্ষ হয়েছে 2টি ট্রেনের। এ পর্যন্ত 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অন্তত 26 জন। বুধবার রাজধানী প্রাগ থেকে 100 কিলোমিটার দূরে এই ঘটনা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে 3 শতাধিক দেশি বিদেশি যাত্রী নিয়ে প্রাগ থেকে পশ্চিম ইউক্রেনের দিকে যাচ্ছিল যাত্রীবাহী একটি ট্রেন। স্লোভাকিয়া সীমান্তবর্তী এলাকায় উল্টো দিক থেকে আসা একটি মালবাহী ট্রেনের সাথে হয় সংঘর্ষ। ঘটনাস্থলেই প্রাণ যায় 4 জনের। ট্রেনের ভেতরে আটকা পড়ে অনেকে। দ্রুত হতাহতদের উদ্ধার অভিযান শুরু করে জরুরি বিভাগ। ভয়াবহ দুর্ঘটনার জেরে রাজধানীর সাথে আরও কয়েকটি শহরের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। দর্শক, যমুনা ডেস্ক এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।